পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা 17। সকাল সকাল ইরফান কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর নিহারিকা যত দ্রুত সম্ভব ঘর গোছাতে শুরু করলো। ভোরবেলাতেই বিছানার চাদর ধুয়েছে সে। এবারে মেঝে পরিষ্কার করে সে দ্রুত ইয়াসার ঘরে গেল। বেচারি পড়তে বসেছিল। নিহারিকাও ইচ্ছে ছিল না তাকে বিরক্ত করার, কিন্তু এখন কথা বলাটা বেশি প্রয়োজনীয় বিধায় সে ইয়াসার ঘরে ঢুকে দরজা আটকে দিল। ইয়াসা চমকে গেল শব্দে। নিহারিকাকে দেখে হেসে টেনে টেনে বলল, এ কি কাণ্ড! ইরফান স্যারের স্বয়ং স্ত্রী আমার ঘরে যে! কিছু হয়েছে ম্যাডাম? কিছু লাগবে? নিহারিকা ভ্রু কুচকে হাসলো, বলল, ওনার সাথে আবারও ঝগড়া করেছ? ইয়াসার সাথে সাথে মুখ ভ্যাংচালো। অর্থাৎ করেছে। সকাল সকাল ইরফানের কাছে ধমক খেয়েছে সে, তাও আবার খাবার না খাওয়ার কারণে। আর এমন ঝগড়া হলে ইয়াসা ইরফানের পাশাপাশি নিহারিকাকেও পচাতে শুরু করে। খুব ওই আজব অবস্থা। নিহারিকা এবারে ইয়াসার টেবিলের কাছে চেয়ার নিয়ে বসে বলল, ইয়াসা, আমার একটা সাহায্য দরকার। ইয়াসা আবারও অন্যদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, ও মা, তাই? দেখেছ অবস্থা? একজন ইডিয়ট ননসেন্স বলে বকাঝোকা করে কলেজে চলে যায়, পরে আবার তারই বউ এসে সাহায্য চায়। ও, করবো না সাহায্য। নিহারিকা আরেকটু এগিয়ে এসে ফোঁস করে শ্বাস ছাড়ল। নিচু কণ্ঠে বলল, আমি গুরুত্বপূর্ণ একটা কারণে এসেছি। প্লিজ ইয়াসা, বি সিরিয়াস। কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে সাথে সাথে সিরিয়াস হলো ইয়াসা। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নিহারিকা এবারে জিজ্ঞেস করলো খুব সতর্কতার সহিত, আমাকে একটু বলো, তাহিয়া মারা গিয়েছে কিভাবে? ইয়াসা চোখ পিটপিট করে তাকালো। অবাক হয়ে বলল, বাড়ির সবাই চেষ্টা করছে তোমার জীবন থেকে এই নাম মুছে ফেলতে, আর তুমি বারবার ওই একই নাম নিজেই টেনে আনছো ভাবি। তুমি তো মারাত্মক। নইলে কে নিজের স্বামীর প্রথম স্ত্রীর স্মৃতিচারণ করে বারবার? নিহারিকা ফিক করে হাসলো, ঠোঁট কামড়ে বলল, সে তো আর আমার সতীন না, প্রাণটাই তো নেই বেচারির। অমন বাচ্চামো করবো কেন? সে মারা না গেলে আমি এখানে আজ থাকতাম বুঝি? তোমার ভাইয়ের ঠেকা পড়েছে দ্বিতীয় বিয়ে করার। তার চরিত্র তো ফুলের মতো পবিত্র। ইয়াসাও নিহারিকার কথা শুনে হু হু করে হেসে দিল। কথাটা তো সত্যি। নিহারিকার এমন উচ্চ মন মানসিকতা দেখে মুগ্ধ না হয়ে পারল না ইয়াসা। একটু ভেবে বলল, তুমি তাহলে কি জানতে চাইছো? তাহিয়া মারা গেল কিভাবে? নিহারিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। ইয়াসা এবারে বলল, তাহিয়া ভাবির গাড়ি চালানোর ভীষণ শখ ছিল। মনে করো ছোট থেকেই পাগল ছিল ড্রাইভিং শেখার জন্য। কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল তো, কখনো গাড়ি ছুঁতেই পারেনি। এ বাড়িতে আসার পর ভাইয়ার গাড়িতে ঘোরাফেরা করত। অনেকবার জেদও করেছিল ড্রাইভ করার জন্য। ভাইয়া শেখাবে কথা দিয়েছিল। এমনকি প্রতি শুক্রবার বড় মাঠে গিয়ে শেখাতেও শুরু হলো। কয়েক মাস বেশ ভালোই চলল। ভাবিও অনেকটা শিখে গিয়েছিল গাড়ি চালানো। তো একদিন ইনায়াকে আমার কাছে রেখে ভাইয়া আর ভাবি রাত 1টার সময় গেল লং ড্রাইভে। এ পর্যায়ে থেমে গেল ইয়াসা। কিছুক্ষণ চুপ থেকে ঘাড় উঁচিয়ে বলল, ওইদিকে তারপর কি হয়েছে জানি না, কিন্তু ভোর 5টার সময় ভাইয়া এলোমেলো অবস্থায় বাসায় ফিরে আসে। একদম বিধ্বস্ত অবস্থা। মা বাবা তো দেখে একদম ভয়ে কাহিল। তারপর যখন জিজ্ঞেস করা হলো তাহিয়া কোথায়, ভাইয়া এমনভাবে তাকিয়েছিল যেন তাহিয়া নামের কাউকে চেনেই না। মিনিট 10 পর ভাইয়া বলে ওঠে, ও অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তো হতবাক। হসপিটালে যেতে যেতেই খবর পাই মারা গেছে সে। পরে ভাইয়া নিজেই বলে যে তাহিয়া জেদ করে গাড়ি চালিয়েছে মহাসড়কে, আর ভুল করে কন্ট্রোল হারিয়ে ব্রিজের কিনারে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তাহিয়ার বডি ব্রিজের কিনারে থাকলেও গাড়িটা একদম নদীর মাঝে গিয়ে পড়েছিল। বাপরে, ভাবলে এখন আমার শরীর শিউরে ওঠে জানো। ঘরটা কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে রইল। নিহারিকার মুখের হাসিটা মিলিয়ে গেছে ধীরে ধীরে। সে টেবিলের কোনায় আঙুল বোলাতে বোলাতে খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, উনি মানে ইরফান, কিছু হয়েছিল তার? ইয়াসা ঠোঁট চেপে মাথা নেড়ে বলল, হ্যাঁ হয়েছিল তো। শরীরে কাটা ছেঁড়া ছিল, মাথায় ব্যান্ডেজ, কয়েকদিন হাসপাতালে ছিল, কিন্তু অবস্থা এত খারাপ ছিল না। অদ্ভুত না? নিহারিকার চোখের মনি যেন এক চুল সরল। ভ্রু কুচকে তাকালো। অদ্ভুত কেন? কারণ ভাবির বডি ব্রিজের ধারেই পাওয়া যায়, গাড়ি পড়ে নদীতে। যদি এত ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় তাহলে ভাইয়া এত দূরে গিয়ে কিভাবে বেঁচে গেল? ভাইয়াও তো গাড়িতেই ছিল, আর গাড়িটা এত দূর গেল কিভাবে? পুলিশ কেস হয়েছিল জানো। তাহিয়া ভাবির পরিবার যতটুকু পারে ততটুকু চেষ্টা করেছিল ভাইয়াকে ফাঁসানোর। নিহারিকা চমকে উঠল। ওনাকে ফাঁসাবে কেন? ওনারা জানে না ইরফান কেমন? ইয়াসা মুখ কুচকে বলল, জানো তো ভাবি,
ওরা ভাইয়াকে খুব ভালোবাসতো, কিন্তু না জানি কে কি বলেছে, কানে বিষ ঢেলেছে। হুট করে ওরা অকারণে ব্লেম করতে শুরু করে যে ভাইয়া নাকি ইচ্ছে করে দুর্ঘটনা ঘটিয়েছে। কি অদ্ভুত জঘন্য চিন্তাধারা। পুলিশ কেসও তারা এগোতে চেয়েছিল, কিন্তু জানোই তো প্রমাণ কিছু পাওয়া যায়নি। যাবেই বা কেন? হুদাই আমার ভাইয়াকে ফাঁসানোর চিন্তা করছিল। নিহারিকার বুকের ভেতরটা হালকা ধক করে উঠল। সে নীরব থেকে ধীরে ধীরে জিজ্ঞেস করলো, ইরফান তখন কেমন ছিল, মানে মানসিকতা? ইয়াশা দীর্ঘশ্বাস ফেলল, বলল, ওই সময়টার কথা আর বলো না, একদম অন্য মানুষ হয়ে গিয়েছিল। কয়েকদিন কারোর সাথে কথা বলেনি, ইনায়াকেও কোলে নেয়নি। এমনকি এক সময় তাহিয়ার নাম শুনলেও অদ্ভুতভাবে চুপ হয়ে যেত, যেন কিছু মনে করতে পারে না। আবার কখনো মাঝরাতে ঘুম ভেঙে চিৎকার করতো। আমরা তো ভেবেছিলাম ভাইয়া বোধহয় শোকে পাগল হয়ে যাবে। এই জন্যই তো যত দ্রুত সম্ভব বিয়ে করাতে চেয়েছে সবাই। নিহারিকার চোখের সামনে ভেসে উঠল গতরাতের দাগগুলো, তার বুকের ফ্যাকাশে চিহ্ন, আর সেই অনিশ্চিত উত্তর। মনে নেই পুরোটা। সে খুব শান্ত গলায় বলল, কোনোদিন আর কেউ সন্দেহ করেনি? ইয়াসা থমকে গেল। কিসের সন্দেহ? নিহারিকা সরাসরি তাকালো না, বরং জানালার দিকে চেয়ে চোখ রেখে বলল, যে এটা দুর্ঘটনা ছিল। ইয়াশা ভ্রু কুঁচকাল, বলল, ভাবি তুমি কি বলতে চাইছো? দ্রুত হাসল নিহারিকা। না না, আমি কিছু বলছি না, শুধু জানতে চাইছিলাম। ইয়াশা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিচু গলায় বলল, একটা কথা আছে, তবে এসব বাড়িতে বলা হয় না এখন। আমার মনে আছে। নিহারিকা দৃষ্টি এবার তীক্ষ্ণ হলো। কি কথা? ইয়াশা চেয়ারটা একটু সামনে ঝুঁকে এলো, বলল, ভাইয়া নাকি প্রথমে বলেছিল সে ড্রাইভ করছিল, পরে স্টেটমেন্ট বদলায়, বলে ভাবি জেদ করে স্টিয়ারিং নেয়। তখন সবাই ভেবেছিল শোকে গুলিয়ে ফেলেছে, কিন্তু কে জানে। নিহারিকার শ্বাস থেমে গেল এক মুহূর্তের জন্য। ইয়াশা যোগ করলো, আরেকটা ব্যাপার, ভাইয়ার হাতে তখন কাজ ঢুকেছিল, কিন্তু স্টিয়ারিংয়ের দিকের কাজ ভাঙা ছিল না ততটা। পুলিশ বলেছিল সম্ভবত দরজা খুলে ছিটকে পড়েছিল সে। ছিটকে পড়েছিল? নিহারিকার মাথায় যেন শব্দগুলো প্রতিধ্বনিত হলো। সে খুব ধীরে উঠে দাঁড়ালো। ইয়াশা অবাক হয়ে বলল, ঠিক আছে ভাবি? নিহারিকা ঠোঁটে হালকা হাসি আনলো। হুম, ঠিক আছি। কিন্তু তার চোখে এখন অন্য কিছু। গতরাতের দৃশ্যগুলো ফিরে আসছে মনে। ইরফানের বুকের দাগ, তার অস্পষ্ট স্মৃতি। কিছু স্মৃতি থাকাই ভালো না। সে দরজার দিকে হাঁটতে হাঁটতে থেমে গেল। ইয়াশা, সেই ব্রিজটা কোথায়? ইয়াশা কেঁপে উঠল একটু, অবাক হয়ে মজা করে বলল, তুমি কেন জানতে চাইছো? নিহারিকা এবার সোজা তাকালো তার দিকে। বলা তো যায় না, ইতিহাসের যদি পুনরাবৃত্তি হয়। ইয়াশা কিছু বলল না। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো নিহারিকা। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তার মুখের শান্ত অভিব্যক্তি বদলে গেল। সে ফিসফিস করে বলল, মহাবিপদ। গত রাতের নিজের কথাটা মনে পড়ল তার, আর হঠাৎই একটা প্রশ্ন বুকের ভেতরে গেঁথে গেল। সত্যি কি শুধু দুর্ঘটনা ছিল, নাকি কেউ কিছু মনে করতে চাইছে না? কেন বারবার নিহারিকার মনে হচ্ছে যে ইরফানের ভুলের কারণেই তাহিয়া মারা গেছে? শুধু কি ভুল, নাকি সদিচ্ছে?